বেড়ে চলেছে হামের প্রাদুর্ভাব। ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪ জেলায় ৪ শিশুর মৃত্যু। হাসপাতালেও রোগীর চাপ। টিকা কার্যক্রম শুরুর অপেক্ষায় অভিভাবকরা। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা। সন্ধ্যা ৬টায় বন্ধ শপিং মল, দোকান। মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। মেহেরপুরে অভিযানে ৪,৫০০ লিটার ডিজেল জব্দ। রাশিয়া থেকে ৬ লাখ মেট্রিক টন তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ঢাকা। রাজধানীতে চড়া সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন, পাম তেলের দাম। দেশি সোনালির বাড়লেও নিম্নমুখী ব্রয়লার। ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা। সামরিক শক্তিতে হরমুজ মুক্ত করার মার্কিন পরিকল্পনা অবাস্তব, বলছে ফ্রান্স। সারা দেশে বেড়েছে হামের প্রাদুর্ভাব। ২৪ ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া ও টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছে আরও ৯ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮১ জন। টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও কুষ্টিয়া হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১ শিশু। রোববার থেকে শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, বিস্তারিত জানাবেন। তো শিশুদের অভিভাবকদের উদ্বেগ কিছুটা বেড়েছে, যেহেতু বেশিরভাগই শিশু যাদের হাম হয়েছে তাদের হামের সঙ্গে সঙ্গে নিউমোনিয়া হয়েছে এবং নিউমোনিয়া হওয়ার কারণে তাদের যে শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে সেই সমস্যা কিন্তু বাড়ছে, যার কারণেই কিন্তু যারাই হামে আক্রান্ত হচ্ছে সেই শিশুদের উদ্বেগ সেটি বাড়ছে। এবং আরও একটি উদ্বেগের বিষয়, যেহেতু ৯ মাসের কম বয়সী প্রায় ৬০% শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ৬ মাসের কম বয়সী শিশু আমরা এই রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে দেখতে পেয়েছি। সেটি নিয়েই দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন এখানকার যে অভিভাবকরা আছেন সেই অভিভাবকরা। যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে আগামী রোববার থেকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করা হবে এবং সেখানে ৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকেই টিকা দেয়া হবে এবং ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত যেসব শিশু তারা সেই টিকা পাবে। তো এই যে ৬ মাস থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং ৬ মাসের শিশুরা টিকা পাবে, কিন্তু এই ৬ মাসের আগের যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে সেটি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছেন যারা হামে আক্রান্ত হচ্ছে সেই হামে আক্রান্ত শিশুদের অভিভাবকরা। এবং একটু যদি তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই তথ্য দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে এপ্রিলের প্রথম দিনেই সারা দেশে হামজনিত সন্দেহজনক অর্থাৎ হামের যেই লক্ষণ অর্থাৎ হামের লক্ষণ নিয়ে সন্দেহজনক হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৫ জন এবং এর মধ্যে নিশ্চিত হাম হয়েছে ২৬ জনের এবং সেই একই সময় ৪ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং তবে সেই ২৪ ঘন্টায় কোনো রোগীর নিশ্চিত হামে মৃত্যু হয়নি। তো এ ছিল রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। আমরা চলে যেতে চাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। হামের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিকে যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি যারা অভিভাবক তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমি গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে যে তথ্য জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং এই শিশুটি মূলত গত ২৪ মার্চ এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে
পরবর্তীতে তার হাম শনাক্ত হয় এবং হাম আইসোলেশনে তাকে রাখা হয়েছিল এবং তিনি যে সেই শিশুটি হচ্ছে নিউমোনিয়া এবং হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। এই মুহূর্তে জানিয়ে যেতে চাই গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে এই হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু ভর্তি হয়েছে 9 শিশু এবং এই মুহূর্তে কিন্তু ভর্তি রয়েছে 67 জন। গত 24 ঘন্টায় এই হাম আইসোলেশন ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18 জন, অর্থাৎ গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত এই হাম উপসর্গ নিয়ে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 181 জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 112 জন এবং মোট আজকে যে 24 ঘন্টায় একজন মৃত্যু হয়েছে, যে শিশুটি আজকে ভোর 4:45টার দিকে এই হাম আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। এ নিয়ে গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা হচ্ছে 6 জন। তবে যারা চিকিৎসকরা যেটি বলছেন যে এখানে বেশিরভাগ শিশুই আসলে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর এই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, আর আসলে তাদেরকে সেই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যা অনুযায়ী তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হাম প্রাদুর্ভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ব্যাংকে লেনদেন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ হবে সন্ধ্যা 6টায়। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে 3 ঘণ্টা ব্যাপী মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আহমেদ সালেহিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতি মোকাবেলায় নানামুখী সিদ্ধান্ত নিতে সংসদ অধিবেশন শেষে সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার রাত 9:15টায় শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের যে একটা 3 ঘন্টার বৈঠকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়ায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেন হবে 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। জরুরি প্রতিষ্ঠান ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সহ সব দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি খরচে নতুন যানবাহন এমনকি কম্পিউটার সামগ্রী না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকীয় সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বিদ্যুৎ চালিত বাস। আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, এটার বদলে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য স্কুলগুলো কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে, ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য ছুটির দিনেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন।
বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন ওয়ালিউল সাকিব এবং চট্টগ্রামে আছেন সহকর্মী ফেরদৌস লিপি এবং ফেনীতে আছেন আতিয়া সজল। সরাসরি শুরুতে যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, থেকে আমরা যে ভোগান্তির পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি, কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে সেই উন্নতি আসলে তেমন কোনো প্রভাব কিন্তু আমরা এই লাইনে দেখতে পাচ্ছি না। আমরা এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই বাইকগুলো এবং গাড়িগুলো কিন্তু তেল নিতে হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে সকালে আমরা দেখেছি যে রাত 10টা কিংবা তার আগে থেকে এখানে লাইন ধরেছিলেন বাইকাররা এবং গাড়ির চালকরা। তারা বলছিলেন যে 12 ঘন্টা 13 ঘন্টা পার হয়ে গেল কিন্তু কেউ তেলের দেখা পাচ্ছিলেন না। তো সেই ক্ষেত্রে তাদের যে অভিযোগ ছিল যে রাতভর এখানে শুধুমাত্র একটি মেশিন এবং একটি নজেল দিয়ে কিন্তু গাড়ি এবং বাইক উভয় যানেই কিন্তু তেল দেওয়া হচ্ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে 10টার পরে 10টা কিংবা 10:30টার দিকে আমরা দেখেছি কিছুটা যে মেশিন এবং নজেল বাড়ানো হয়। সেক্ষেত্রে আমরা সর্বশেষ যে পরিস্থিতি দেখতে পেলাম যে ভেতরে দুটি মেশিনে গাড়ির ক্ষেত্রে দুটি নজেল দিয়ে এবং বাইকের ক্ষেত্রে দুটি নজেল দিয়ে তেল দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিছুটা গতি বাড়লেও কিন্তু এখন পর্যন্ত যে লাইন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে তেজগাঁওয়ের যে ট্রাস্ট ফিলিং স্টেশনের এখান থেকে শুরু করে শাহিনবাগ পর্যন্ত কিন্তু লাইন ছাড়িয়ে গেছে। সেই লাইন কিন্তু এখনো পর্যন্ত সেই গতিতে আগাচ্ছে না। তো সেই জায়গা থেকে কিন্তু যারা এখানে গ্রাহক রয়েছেন তেল নেওয়ার জন্য তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তো এই জন্য কিন্তু আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। বিশেষ করে কিছুক্ষণ আগে আমি এই যে ট্রাস্ট এনার্জির যিনি সহকারী পরিচালক রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আবুল আলা মোহাম্মদ তৌহিদ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু তারা তেল সরবরাহ তাদেরকে করা হচ্ছে না। সে কারণে তাদের কিন্তু ধীরগতিতে তেল দিতে হচ্ছে এবং সর্বক্ষণ যে 24 ঘন্টা চালু রাখার কারণে কিছুটা ভোগান্তি কিন্তু সাধারণ গ্রাহকদের পোহাতে হচ্ছে। তবে তারা কিন্তু বলছেন তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে তারা এই দীর্ঘ সময়ের যে জটিলতা সেটি কমে আনার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে ওনার এই বক্তব্যের পরেই কিন্তু আমরা দেখেছি যে একটি নতুন করে যে গাড়িতে তেলবাহী একটি গাড়ি কিন্তু এই ফিলিং স্টেশনে এসে পৌঁছেছে। তো এখন এই মুহূর্তে যে জুমার নামাজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 1টা থেকে 2টা পর্যন্ত একটি বিরতি দেওয়া হবে, তারপর থেকে কিন্তু আবার তেল দেওয়া শুরু হবে। তো আমরা বলতে পারি যে হয়তো আরও কিছুটা ভোগান্তি কিছুটা হলেও আর একটু কমে আসতে পারে দুপুরের পর থেকে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানী ঢাকার যে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইন এবং বর্তমানে যে ফিলিং স্টেশনটাতে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও আসলে প্রায় 1 কিলোমিটারের উপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যানবাহনের যে সারি সেগুলো চলে গেছে। এই ক্ষেত্রে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তারাও আসলে ডিপো থেকে যাদের যে চাহিদা মতো সেটা তেল পাচ্ছেন না। যেখানে 2-3 গাড়ি তাদের প্রয়োজন সেখানে 1 গাড়ি তেল হয়তো তারা পাচ্ছেন এবং একজন গ্রাহক প্রায় 5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে তাদের কাঙ্ক্ষিত যে তেল সেটা সংগ্রহ করতে পারছেন। ক্ষেত্রে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করছেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন কিন্তু তারা যে বিশ্রাম পাওয়ার কথা সেটা পাচ্ছে না তেলের জন্য। এই যে রোদ, সেই রোদে দাঁড়িয়ে তারা কিন্তু যে কাঙ্ক্ষিত তেল সেটার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে যে মজুতদারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালানো হচ্ছে। গতকালও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে যে কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাঙ্কার থেকে প্রায় 37,000 লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড। এবং এর আগে চট্টগ্রামের যে সীতাকুণ্ড সেখান থেকে 25,000 লিটার এবং তারও আগে 6,000 লিটার তেল জব্দ করা হয়েছে পতেঙ্গা এলাকা থেকে। অর্থাৎ প্রশাসন কিন্তু যে মজুদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে চট্টগ্রামের যে বন্দর জলসীমানায় কিন্তু 2টি LPG LNG জাহাজ পৌঁছেছে এবং আরও 4টি জাহাজ কিন্তু পথে রয়েছে। সেগুলো হয়তো কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দর এলাকায় প্রবেশ করবেন এবং সংকট কাটানোর যে কথা সরকারের পক্ষ থেকে বলছেন কিন্তু গ্রাহকরা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার মজুদ থাকার কথা বলা হলেও তারা কিন্তু পেট্রোল পাম্পে এসে ভিন্ন চিত্র দেখছেন এবং তারা এর থেকে মুক্তি চান এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে জ্বালানি তেলের সংকট সেটা সর্বশেষ। আমরা ফেনীতে চলে যাব, আমাদের সহকর্মী আতিয়া সজল আছেন, ফেনীর কথা জানাবেন সেখানকার সংকটের কথা। আমরা যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শহরের ট্রাঙ্ক রোডের যে মদিনা বাস স্ট্যান্ড এলাকায়। এই পাম্পটিতে গত 28 মার্চ কিন্তু সর্বশেষ বা 29 মার্চ সর্বশেষ তেল পেয়েছিল এবং এরপর সর্বশেষ গতকাল রাতেই কিন্তু তারা 1 গাড়ি তেল পেট্রোল অকটেন পেয়েছিলেন এবং যা গত রাতেই মধ্যরাতে শেষ হয়ে গিয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন লেখা আছে অকটেন শেষ। তারা দুঃখ প্রকাশ করছেন। তারা এই পেট্রোল পাম্প মালিকের সাথে কথা বলেছে। আগে যেখানে তারা একদিন পর পর অকটেন পেতেন, পেট্রোল পেতেন, সেখানে এখন
এখন তারা 3-4 দিন পর পর একদিন পান অথবা কোনো সময় সে তার থেকেও কালক্ষেপণ হয়। এমন ফেনীর 28টি পাম্প রয়েছে, সেই 28টি পাম্পে কিন্তু চাহিদা রয়েছিল স্বাভাবিক সময়ে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ লিটার। সেখানে তারা এখন কোনো ক্ষেত্রে অর্ধেক বা অর্ধেকেরও কম সে চাহিদা মোতাবেক তেল পাচ্ছে, যার কারণে গ্রাহকরা আমরা দেখেছি কিন্তু পাম্প থেকে পাম্পে ঘুরছে হন্যে হয়ে, কিন্তু তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। যদিও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে পেট্রোল পাম্প মালিক সমিতিরা আমাদেরকে জানিয়েছেন, এবং পেট্রোল পাম্প মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন জাফর আহমেদ, তার সাথে কথা হয়েছে, তিনি যেটা বলছেন, আমরা আগে ওনারা যেখানে যে পাম্পগুলো প্রতিদিন তেল পেতেন 1 গাড়ি করে, সেখানে কিন্তু এখন 3-4 দিন পর পর তারা তেল পাচ্ছেন। এবং একটি ব্যাপার রয়েছে, এবং 28টি তেল পাম্পে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 28 জন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যে কথাটি বলা হচ্ছে পর্যাপ্ত তেল রয়েছে, গ্রাহকরা কিন্তু পাম্পে এসে তার সেই কথার সাথে মিল না পেয়ে তারাও ক্ষোভ প্রকাশ করছেন। এবং আবার পাম্পের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে অনেক আবার অপ্রয়োজনীয় তেল নিয়ে মজুত করার একটা প্রবণতা রয়েছে, যেটি নজরদারির প্রত্যাশা করছেন বা দাবি জানিয়েছেন পাম্প মালিক সমিতিরা। এই ছিল আমার কাছে এখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। ঢাকা, চট্টগ্রাম এবং ফেনী থেকে ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মেহেরপুরে অবৈধভাবে মজুত করা লরি বোঝাই প্রায় 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। মধ্যরাতে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানোর খবরে সেখানে যায় পুলিশ। এ সময় দোকানের ব্যারেল থেকে 600 লিটার তেল জব্দ করা হয়। তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেল বোঝাই লরিটি জব্দ করে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়। লরিটিতে প্রায় 4,500 লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে পুলিশ। রাশিয়া থেকে 2 মাসে অন্তত 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে 1.5 মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্মতির ওপর। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রফতানি দফতরকে দেয়া চিঠির জবাবে অপেক্ষায় জ্বালানি বিভাগ। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল 2 ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে 2 মাসে 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত 1.5 মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে এই 6 লক্ষ টন যদি আমরা আনতে পারি, এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএস এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি। চিঠির উত্তর পেলে, আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয় তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই সেটার দাম যদি বেড়ে যায় এবং সেখানে যদি ঝামেলা হয় তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা। চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি। এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টেছে জঙ্গল সলিমপুর। স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন বাসিন্দারা। নিরাপত্তায় সার্বক্ষণিক টহল নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হাউথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে। এরই মধ্যে পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের তেলাবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাহ তিভকা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক বাহিনী বড় সাফল্যের দাবি করেছে। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে আইআরজিসি। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডেটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলবোর্জ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনী এবং মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যের কাছাকাছি রয়েছে বলেও দাবি তাদের। ফারহাদ চৌধুরী। ভয় আর আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। বলছি, একসময়ের সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত পাহাড়ি জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের কথা। প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করেছে অস্থায়ী দুটি ক্যাম্প। নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। জঙ্গল সলিমপুর ঘুরে এসে নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাহির থেকে সাদামাটা মনে হলেও বাড়ির ভেতরে আভিজাত্যের ছোঁয়া। গভীর জঙ্গলে অপরূপ দোতলা বাংলো, সুদৃশ্য বাগান ও সুইমিং পুল। সন্ত্রাসীদের বিলাসী জীবনযাপনের এমন দৃশ্য সামনে আসে আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসন নিয়ন্ত্রণের পর। কিছুদিন আগেও ভয়ের জনপদ ছিল এটি। প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা, ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র। সেই ভয়ঙ্কর জঙ্গলে গত ৯ মার্চ ৪,০০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টে যায় দৃশ্যপট। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো সন্ত্রাসী বাহিনী, এটা কে আসলো এটা ইম্পর্টেন্ট না। এখানে সন্ত্রাস দমন আমাদের উদ্দেশ্য। স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সার্বক্ষণিক টহলে আইনশৃঙ্খলা বাহিনী। আলীনগর ইয়াসিন যে ছিল, সে একটা সন্ত্রাস ছিল। তার তাণ্ডবে পুরা ছিন্নমূল জঙ্গল সলিমপুর খুব নির্যাতিত জনগণরা ছিল। আমি মনে করি যে প্রশাসনের লোক এখানে আছে না, আমাদের এখানে আমরা হেফাজতে আছি। অত্যন্ত সুন্দর একটা এলাকা, আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে। আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৩,০০০ একরের বেশি সরকারি খাস জমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ ৩ যুগ ধরে চলে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বাণিজ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্য সংবাদ। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সকালে কারওয়ান বাজারের কাঁচা পণ্যের ক্রেতারা জানান, বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 টাকার বেশি দামে। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও গেল 3 দিনে খোলা সয়াবিনের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ করেন ভোক্তারা। তাদের দাবি, এ সময়ের মধ্যে খোলা পাম তেলের দাম কেজিতে বেড়েছে 5 টাকা। অন্যদিকে বাজারে দেশি ও সোনালী মুরগির দাম বাড়লেও সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লারের দাম।
সময় সংবাদ। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে 584 সদস্যের মধ্যে 293 ভোট পান তিনি। 2021 সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন হ্লাইং। সমালোচনার মুখে গত বছরের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত নির্বাচনে জয় পায় সেনা সমর্থিত দল। সেই সরকারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান। ক্ষমতা ধরে রাখতে তার এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন কৌশলগত শক্তি ধরে রাখার অংশ হিসেবে। তবে দেশের সেনাবাহিনী ও বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চলমান গৃহযুদ্ধ এখনও জটিল অবস্থায় রয়েছে, যা দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত দ্বৈরথ। টাইব্রেকারে নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। খন্দকার ওমর ফারুকের ছবিতে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান। সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল, তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। 2024 সালে একবার অনূর্ধ্ব-20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 4 জেলায় 4 শিশুর মৃত্যু। হাসপাতালেও রোগীর চাপ। টিকা কার্যক্রম শুরুর অপেক্ষায় অভিভাবকরা। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা, সন্ধ্যা 6টায় বন্ধ শপিং মল, দোকান। মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার। এবং পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। মেহেরপুরে অভিযানে 4,500 লিটার ডিজেল জব্দ। রাশিয়া থেকে 6 লাখ মেট্রিক টন তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ঢাকা। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন এসএম ইকবাল। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।